12 মার্চ বসতে যাচ্ছে সংসদের প্রথম অধিবেশন। ত্রয়োদশ সংসদের ৭৬ ভাগ সংসদ সদস্যই এবারই প্রথম নির্বাচিত হয়েছেন। এই নতুন সদস্যরা কেমন করে তা নিয়েই সতর্ক দৃষ্টি থাকবে সবার। বিশ্লেষকরা বলছেন, নতুনদের শেখানোর দায়িত্ব অভিজ্ঞ সদস্যদের নিতে হবে। তারা বলছেন, সংসদ রাজনীতির অসমতল মাঠ নয়, সংসদীয় রীতিনীতি মেনে চললে উপকৃত হবে দেশ ও গণতন্ত্র। দর্শক, আয়োজন আছেন নূরনবী সরকার। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে 12 মার্চ। এখানে যোগ দিতে যাওয়া সদস্যদের ৭৬ ভাগই একেবারে নতুন। তরুণরা রাজনীতির মাঠে তাদের দ্রোহ দেখিয়েছে। সংসদীয় নিয়ম মানবে নাকি সেখানেও দ্রোহ জারি থাকবে? ৭৬% ফ্রেশ এমপিএস যদি আমাদের পার্লামেন্টে এসে থাকে, তাহলে আমি মনে করি যে এটা একটা বড় ধরনের মানে কোয়ালিটেটিভ চেঞ্জের জায়গা। যে ইয়াং জেনারেশন এরা অধিকতর সাহসী, কনফিডেন্ট, তারা পার্লামেন্টে ভালো করবেন। আমি বিশ্বাস করি যে পার্লামেন্ট এদের দ্বারা লাইভলি হবে। খুব তারা প্রথম দিকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবে, এটা একেবারে মোটামুটি কনফার্ম বলা যায় যে তারা খুব একটা স্মুথলি চালাতে পারবে না। তাদের মধ্যে এক ধরনের টেনশন থাকবে, তাদের মধ্যে একটা উত্তেজনা থাকবে। পজিটিভ একটা রোল প্লে করবে পলিসি মেকিং এর ক্ষেত্রে। ফলে নতুনদের ক্ষেত্রে এইটা আপনার বেশি ঘটার সম্ভাবনা আছে, কারণ তারা প্রথমবার এমপি হওয়ার ফলে তাদের মধ্যে এক ধরনের স্পৃহা কাজ করবে যে আমি ভালো কিছু করি। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারি ও বিরোধী দল পরস্পর বিপরীত অবস্থানে আছে। এই সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র মিলিয়ে সংসদ সদস্যদের সংখ্যা ৮৬ জন। উত্তপ্ত হবে সংসদ, সেটার ধারণা করছেন বিশ্লেষকরা। বাপ দাদা 14 গোষ্ঠী তুলে আপনারা গালিগালাজ করব, নাকি আপনার কাজের সমালোচনা করব? অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আর কি, পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ যেটা আর কি। তা আমি আশা করি যে তরুণরা এই বিষয়গুলো খেয়াল রাখবে। তাদের উচিত হবে যে সংসদের মধ্যে একটা রেসপেক্ট রাখা এবং সংসদকে কার্যকর করে তোলার জন্য তাদেরকে সেই ধরনের আচরণ মেনটেন করা। এবারের নির্বাচন নিয়ে কিছু কিছু প্রশ্ন উঠেছে, কিন্তু বাংলাদেশে কিন্তু হরতাল ডাকেনি। ফলে এটা একটা পজিটিভ দিক যে তারা হয়তো মানে ইতিবাচকভাবেই সংসদে অংশগ্রহণ করবেন। সংবিধান সংশোধনে 2/3 সদস্যের ভোটের প্রয়োজন হয়। সংসদে সেই ম্যাজিক ফিগার রয়েছে সরকারি দল বিএনপির। ফলে যত আলোচনাই হোক, এক্ষেত্রে বিএনপির মতই প্রাধান্য পাবে। আমি সংখ্যাগরিষ্ঠতার জোরে যে কোনো একটা বিল পাস করিয়ে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা করবো যে একটা বিল যেন সমঝোতার মধ্যে দিয়ে পাস হয়, যেটা পশ্চিম ইউরোপের দেশগুলোতে দেখা যায়। নেতাদের তো একটা পার্সোনাল ইগো থাকে, যে ওরটা মেনে নেওয়া মানে তো আমি হেরে যাওয়া। বিএনপি বলতেছে যে ডেপুটি স্পিকার আপনাদেরকে দিচ্ছি, মানে আমি দয়া করতেছি। এটা অ্যাজ ইফ তার দান আর কি, জামাতকে একটা দান খয়রাত করবে আর কি। বিশ্লেষকরা বলছেন, সংসদে ব্যক্তিগত আক্রমণ সমালোচনা বাদ দিয়ে দেশের মানুষের কল্যাণের জন্য আচরণ করা উচিত সংসদ সদস্যদের। নূরনবী সরকার, ৭১, ঢাকা। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে সংসদীয় সভায় বসছেন সরকারি দলের এমপিরা। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে এই সভা হবে। এই সভা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকাল সংসদের প্রথম অধিবেশনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠক থেকে। এর পাশাপাশি সংসদীয় কমিটি গঠন সহ আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়াও বিরোধী দলের সঙ্গে সংসদ পরিচালনায় কৌশল নির্ধারণ, গুরুত্বপূর্ণ বিল পাস ও প্রশ্নোত্তর পর্ব সহ বিভিন্ন বিষয়ে করবেন আলোচনা সরকার দলীয় সংসদ সদস্যরা। সাবেক স্পিকার এবং ডিপটি স্পিকার দুজনে না এই বিষয়ে আলোচনা হইতে পারে, নানা বিষয়ে আলোচনা হইতে পারে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে করবেন যা যা প্রয়োজন সংসদ পরিচালনার ক্ষেত্রে, সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে অতীতের ন্যায় নয়, গণতান্ত্রিক উপায়ে বিরোধী দলকে সম্মান করে বিরোধী দলও গঠনমূলক ভূমিকা পালন করবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আগামীকাল তো আপনারা জানেন সংসদের প্রথম অধিবেশন, সেই অধিবেশনে রাষ্ট্রপতির অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে। সংসদে যা বেশিরভাগই নতুন সংসদ সদস্য এসেছেন, সেই হিসাবে আজকের যে আমাদের সংসদীয় কমিটির মিটিংটি রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দিক থেকে। একদিক থেকে আমাদের আগামীকালকে যে অধিবেশন চলে আসতেছে, সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার, তারপরে সংসদীয় দলের উপনেতা সহ কিছু সংসদীয় কমিটি, এগুলোর একটা প্রাথমিক আলোচনা হবে। আইনগুলো যেন জনগণের সেবায় হয় এবং জনগণ যেন স্বস্তিতে রাত্রে ঘুমাতে পারে, এমন একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক।
শফিকুল, 11টায় তো সভা শুরু হওয়ার কথা রয়েছে, তো সভার কি খবর আছে আপনার কাছে এবং আলোচনার বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন। 11টায় নির্ধারিত সময় ছিল আগে, তবে আমরা ধারণা করছি হয়তো এরই মধ্যে সেই বৈঠকটি শুরু হয়ে গেছে। যেই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা জনাব তারেক রহমান, এবং তার নেতৃত্বে আজকে বিএনপির যেই ক্ষমতাসীন দলের যেই সংসদ সদস্য যারা রয়েছেন তাদেরকে নিয়ে আজকের এই সভা। এবং সভাটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে এবার একটি বিশেষ অবস্থায় এই সংসদ অধিবেশনটি বসতে যাচ্ছে, যে এই সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার তারা এখনো আসলে নেই। এই বিষয়গুলো আসলে কে হচ্ছেন সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার, এই বিষয়ে একটি চূড়ান্ত যেই প্রস্তাবনা, সেই প্রস্তাবনা আজকের এই সংসদীয় যে বৈঠক সেখান থেকে আসতে পারে। এর বাইরে আগামীকাল সংসদের সভাপতিত্ব কে করবেন সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের এই বৈঠক থেকে আসতে পারে। এবং বিএনপির যারা এমপি নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়ে তারেক রহমানের আজকের যে বৈঠক, সেই বৈঠকে মূলত আপনি জানেন এবারের সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে একটি বড় অংশ যারা এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তো সংসদের যেই নিয়মকানুন, বিধিবিধান যেগুলো রয়েছে সেসব বিষয় নিয়েও আজকের এই সংসদীয় যে বৈঠক, সেই বৈঠকে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে আপনি যেটি দর্শকদেরকে দেখাচ্ছিলাম, আমরা যে সংসদ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং তারা প্রবেশ করার আগে আমাদের সাথে এখানে কথা বলছিলেন। তো তাদের কথায় আমরা যেটি তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তার মূলত আজ কালকের যেই জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার, এই বিষয়টি মূলত তাদের এই আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে জাতীয় সংসদের বিরোধী দল যারা রয়েছেন তাদেরকে বিএনপি থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে ডেপুটি স্পিকার তাদের থেকে দেওয়ার জন্য, তবে সে বিষয়ে আসলে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আসেনি। সেক্ষেত্রে এ বিষয়ে ডেপুটি স্পিকার কে হতে পারেন, কয়েকটি নাম আসলে সামনে এসেছে, সেই নামগুলো বিষয়ে পর্যালোচনা হয়তো হবে আজকের এই বৈঠকে। তো সবকিছু মিলিয়ে আজকে বেলা 1:30 নাগাদ মাননীয় সংসদের চিফ হুইপ যিনি রয়েছেন তিনি সংবাদ সম্মেলন করবেন এই সংসদ ভবনে। সেখানে আসলে এই বৈঠকে বিস্তারিত কি ধরনের আলোচনা হলো, কি বিষয়ে আলোচনা হলো বা কোনো সিদ্ধান্তে আসলো কিনা সে বিষয়ে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত এখান থেকে জানা যাবে। তো সে পর্যন্ত আসলে অপেক্ষা করতে হচ্ছে। তিশা। শফিকুল, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন, তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শফিকুল হক। জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা, উস্কানি সহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আসামি পক্ষের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি হবার কথা রয়েছে। এর আগে এই মামলায় শুনানি করে প্রসিকিউশন। তখন তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন জানানো হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডা ও আশপাশ এলাকায় 23 জনকে হত্যাসহ এই মামলায় আসামিদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। এছাড়াও একই ট্রাইব্যুনালে রামপুরায় 28 জন হত্যা মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম মুন ও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। আর ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানো মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হতে পারে ট্রাইব্যুনাল 2-এ। একই ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞের আরেক মামলায় আওয়ামী নেতা ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে আসা বেশ কয়েকটি জাহাজ থেকে তেল খালাস শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একযোগে 60,000 মেট্রিক টন ডিজেল, 41,000 মেট্রিক টন এলপিজি এবং 2,47,000 মেট্রিক টন এলএনজি সহ অন্যান্য জ্বালানি খালাস চলছে। এতে আশা করা হচ্ছে দ্রুত জ্বালানি তেল নিয়ে অস্থিরতা কাটবে। এই খালাস প্রক্রিয়া নির্বিঘ্ন করতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সহায়তা চেয়েছে বন্দর কর্তৃপক্ষ। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। স্বস্তির খবর দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 2টি জাহাজ থেকে প্রায় 41,500 মেট্রিক টন এলপিজি খালাস হচ্ছে। এছাড়া আরও 2টি জাহাজ থেকে প্রায় 1,26,000 মেট্রিক টন এলএনজি খালাস চলছে। আমাদের সংশ্লিষ্ট পরীক্ষণ এবং অ্যাসেসমেন্ট গ্রুপকে নির্দেশনা দেওয়া হয়েছে জাহাজ বার্থিংয়ের সঙ্গে সঙ্গে যাতে ডকুমেন্ট সাবমিশনের পরেই যাতে দ্রুততম সময়ের মধ্যে এটি যাতে খালাস করা হয়, যাতে কোনো ধরনের কোনো ডেভিয়েশন না হয়। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলের ডলফিন জেটিতে সিঙ্গাপুর থেকে আসা জাহাজ লিয়ানহু থেকে খালাস হচ্ছে 30,000 মেট্রিক টন ডিজেল। পাশের জেটিতে 27,204 মেট্রিক টন ডিজেল খালাস করছে এমটি শিউচি নামের আরেকটি জাহাজ।
বন্দর কর্তৃপক্ষ জানায় জ্বালানিবাহী জাহাজগুলো নিয়মিত বন্দরে আসতে শুরু করেছে, ফলে দেশে জ্বালানি অনিশ্চয়তা দূর হবে বলে আশ্বস্ত করা হয়। এই মুহূর্তে দেশের চলমান পরিস্থিতিতে এই জ্বালানি সরবরাহটাকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য বন্দর কর্তৃপক্ষ এই ধরনের জ্বালানিবাহী জাহাজগুলোকে দ্রুত বাংকারিং দিয়ে পণ্যের সরবরাহটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং আমাদের সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডাররা আছেন তাদেরকেও এই বিষয়ে জানানো হয়েছে, যাতে এই পুরো বিষয়টাকে সাপ্লাই চেইনটা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে এবং কোনো জায়গায় কোনো বাধা সৃষ্টি না হয়। আগামী বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে প্রতিটিতে 30,000 মেট্রিক টনের বেশি ডিজেল বোঝায় আরও অন্তত 3টি জাহাজ আসবে। আগামীতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে মজুদ সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইস্টার্ন রিফাইনারিতেও বেশ কিছু জায়গা আছে, কুতুবদিয়াতে জায়গা আছে, সেখানেও নতুন নতুন ট্যাঙ্ক করা যায়। এগুলোর মাধ্যমে বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা জ্বালানির যেটা আমরা ক্রাইসিস হবে সম্ভাব্য, এগুলো আমরা মোকাবেলা করতে পারবো। চট্টগ্রাম বন্দরে 40,000 মেট্রিক টন ফার্নেস ওয়েল খালাসের অপেক্ষায় 2টি ওয়েল ট্যাঙ্কার ও ক্রুড ওয়েলবাহী 2টি জাহাজ। পিন্টু হাজং, 71। সোমবার বিকেল থেকেই ভারত থেকে পাইপলাইনে আসতে শুরু করেছে ডিজেল। 5,000 মেট্রিক টনের পুরো চালান আসলে দিনাজপুর সহ বাংলাদেশের জ্বালানি সরবরাহ অনেকটাই স্বাভাবিক হবে বলে মনে করছেন পার্বতীপুর জ্বালানি তেল ডিপো কর্তৃপক্ষ। খালিদ আরাফাতের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। দিনাজপুরে বেশিরভাগ পাম্পেই দেখা যায় ডিজেল নেই, বিপদে পড়েছে দূরপাল্লার বাস ট্রাকগুলো। এদিকে পেট্রোল অকটেনও পাওয়া যাচ্ছে না অনেক পাম্পে। তেল পাম্প কর্তৃপক্ষ বলছেন গত কয়েকদিন ডিজেলের সরবরাহ না থাকায় যা মজুদ ছিল তা শেষ হয়ে গেছে। এদিকে পেট্রোল ও অকটেনের সরবরাহ অর্ধেকেরও কম। প্রতিদিন 2 গাড়ি, সপ্তাহে 7-8 গাড়ি তো মিনিমাম লাগে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে এই সপ্তাহে আমাদের কোনো তেল পাইনি। এখন তেল পাচ্ছি না, ডিপোতে তেল না দিলে আমরা তেল দিতে পারতেছি না। পেট্রোল আর অকটেনের কি অবস্থা? পেট্রোল আছে, অকটেন আমাদের নাই। আজকে চললে শেষ হয়ে যাবে। চলবে কি চলবে না, আজকেই শেষ হয়ে যাবে। সোমবার বিকেল থেকে ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে 5,000 মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে আসতে শুরু করে। 50-60 ঘন্টায় চালানের পুরো ডিজেল ডিপোতে আসবে বলে জানান ডিপো ব্যবস্থাপক। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধে জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ ভারত পাইপলাইন দিয়ে আগামী 4 মাসে অতিরিক্ত 50,000 মেট্রিক টন ডিজেল সরবরাহের একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেয় বাংলাদেশ। সরকারের এই উচ্চ পর্যায়ে তৎপরতার অংশ হিসেবেই 5,000 টনের প্রথম চালানটি দেশে আসছে। 2017 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি হয়। 2023 সালে এই পাইপলাইনের উদ্বোধন হয়। তবে এ নিয়ে ফোনে কথা বললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পার্বতীপুর ডিপো কর্তৃপক্ষ। হাসান আহমেদ, 71। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জ্বালানি নিয়ে যে নতুন বিপণন নীতিমালা চালু করেছে সেটি বাস্তবসম্মত নয় বলে মনে করছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখা। তারা বলছেন সিলেটে পর্যাপ্ত অকটেন এবং পেট্রোল থাকার পর চাহিদা মতো তেল পাচ্ছেন না। এ নিয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করার আলটিমেটাম দিয়েছে সংগঠনের নেতারা। বিস্তারিত সাকিব আহমদ মিঠুর প্রতিবেদনে। সিলেটে অকটেন এবং পেট্রোলের শতভাগ মজুদ রয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় শাখার নেতারা। তাদের দাবি, পর্যাপ্ত তেল থাকার পরও চাহিদা মোতাবেক তেল না পাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। তো বাংলাদেশে অকটেন পেট্রোলের কোনো ঘাটতি নাই। আমাদের মজুদাগারগুলো, রাষ্ট্রীয় কোম্পানির মজুদাগারগুলো যদি আপনারা দেখেন, প্রচুর পরিমাণে অকটেন এবং পেট্রোল রয়েছে, কিন্তু তারা হাত পা বেঁধে দিয়েছে বিপিসি। নেতারা বলছেন বিপিসি যে পদ্ধতিতে তেল বন্টন করছে তা ত্রুটিপূর্ণ এবং মাঠের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে অনেক পাম্প মালিকের পক্ষে স্বাভাবিকভাবে তেল উত্তোলন ও বিপণন করা কঠিন হয়ে পড়েছে। আমরা মনে করি যে এই বিপণন ব্যবস্থা ত্রুটিপূর্ণ এবং বাস্তবতা বিবর্জিত। এই পদ্ধতিতে আমরা তেল উত্তোলন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা চাই বিপিসি তাদের নীতিমালা বা যেটি নিয়েছেন তারা সিদ্ধান্ত, এটি পরিবর্তন করুক এবং বাস্তবতার নিরিখে পরিমার্জন করুক। অন্যদিকে এমন আন্দোলনে আতঙ্কগ্রস্ত সাধারণ মানুষ। তেল না পেলে স্বাভাবিক জীবনযাপনে ক্ষতি হবে বলে দাবি তাদের। বিপিসি যে রেস্ট্রিক্টেড দিছে যে আপনি এখানে 2 লাখ লিটার পেট্রোলের প্রয়োজন আপনার প্রতিদিন, এখানে দিতেছে 20,000 লিটার। আমরা চাই যে সরকার বা এই পেট্রোল কর্তৃপক্ষ যারা আছেন এরা দ্রুত সময়ের মধ্যে তার সমস্যাগুলো সমাধান করুক। সংকট না থাকা সত্ত্বেও যে আমাদের যে সংকটে ফেলে দেওয়ার যে একটা কর্মকাণ্ড চলছে সেটা আসলে
আসলে আমরা কোনোভাবেই চাই না। সমিতির নেতারা বলেন বিপিসি যেন এই নীতিমালা পূর্ণ বিবেচনা করে বাস্তবতা নিরিখে পরিমার্জন করে। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানিকে মাঠ পর্যায়ের চাহিদা অনুযায়ী তেল বন্টনের দায়িত্ব দেয়। সাকিব আহমদ মিঠু, ৭১, সিলেট। চাহিদা অনুযায়ী তেল না পেয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেয়া সিদ্ধান্তের সর্বশেষ জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। মিঠু, পাম্প মালিকরা কি তাদের সিদ্ধান্ত বজায় রেখেছেন কিনা, কি তথ্য রয়েছে এ বিষয়ে, এবং তারা এখন কি বলছেন জানাবেন। আপনাকে আসলে পাম্প মালিক সমিতি এবং ডিস্ট্রিবিউটাররা যেটা বলেছিলেন গতকালকে, তারা কিন্তু তাদের কথা এখন অটুট আছেন। আমি এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজার পাম্পে আছি। আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পাম্পের যে প্রবেশ, সেই প্রবেশ পথটি রশি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে তারা বলছেন যে তারা গতকালকে যেটা বলেছিলেন যে তারা যে মজুদটা আছে বর্তমানে, সেই মজুদটা আসলে শেষ হয়ে গেলে তারা ডিপো থেকে তেল তুলবে না। তার মূল কারণ যেটা তারা দেখিয়েছেন যে তারা চাহিদা মোতাবেক যদি কোনো পাম্পে ৫,০০০ লিটার তেলের প্রয়োজন হয়, সেখানে তারা পাচ্ছেন ২,০০০, ১,৫০০ এরকম। যার কারণে যারা গ্রাহকরা আছেন, যারা তেল নিতে আসেন, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ তেল তারা দিতে পারেন না। তাদের সাথে সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় এবং তারা নানান হামলার শিকার হন। তারা বলছেন যে সিলেটে বিশেষ করে বাংলাদেশে আসলে পেট্রোল এবং অকটেলের সংকট নেই। কারণ হচ্ছে বাংলাদেশে গ্যাস যেভাবে উৎপাদন হচ্ছে, তেমনি অকটেন এবং পেট্রোলও কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্রীয় মজুদাগার, সেখানে কিন্তু তেলের অভাব নেই। যার কারণে তাদের দাবি যে বিপিসি যে বিপণন পদ্ধতিটা তারা নির্ধারণ করেছে নতুন করে, সেই বিপণন পদ্ধতির কারণে তারা পর্যাপ্ত তেল পাচ্ছে না। তেল না পাওয়ার কারণে তারা যে লরি দিয়ে, ধরেন একটা লরিতে ৫,০০০ লিটার বা ৯,০০০ লিটার তেল নিয়ে আসা যায়, সেখানে যদি তারা ২,০০০ বা ২,৫০০ লিটার তেল নিয়ে আসেন পাম্পে, তাহলে তাদের যে খরচ সেটা কিন্তু সমান রয়ে যায়। কিন্তু তারা সেই পরিমাণ তেল মানুষকে দিতে পারছে না, তাদের বিক্রি হচ্ছে না। যে জায়গায় তারা সেই জায়গায় আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি মানুষের কাছে তারা নানানভাবে আক্রমণের শিকার হচ্ছেন। তারা বলছেন যে মানুষ তাদেরকে অভিযুক্ত করছেন তারা তেল মজুত করে রেখেছেন, তারা তেল মজুত করে তেল বাড়ানোর যে ষড়যন্ত্র করে, এরকম একটা অভিযোগের শিকার তারা আছেন। কিন্তু তারা বলছেন তারা এমন কোনো কিছুই করছে না। তারা বলছেন যে বিপিসি যদি তারা বাস্তবতা নিরিখে এবং একটা সার্ভে করে যে মানুষের চাহিদা কত পরিমাণ তেল প্রয়োজন সিলেটে এবং অন্যান্য এলাকায়, সেটা সার্ভে করে তারা পূর্ণ নির্ধারণ করবেন এবং যথাযথ যেরকম চাহিদা আছে সিলেটে, সেই চাহিদা পরিমাণ অকটেন এবং পেট্রোল তারা দিবেন। এবং ডিজেলের একটা সংকট আছে, সেটা আসলে রাষ্ট্রীয়ভাবেই সেটা আছে। এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। মিঠু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, সিলেট থেকে পাম্পগুলোর খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাকিব আহমদ মিঠু। বিনামূল্যে সিম আর রিচার্জের প্রলোভন, আর সেই লোভে এনআইডি কার্ড দিয়ে বিপদে পড়েছেন ঠাকুরগাঁয়ের শত শত মানুষ। অভিযোগ উঠেছে, একটি সিম দেওয়ার কথা বলে এনআইডি ব্যবহার করে একাধিক সিম নিবন্ধন করে নিচ্ছে একটি প্রতারক চক্র। এতে দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত অপরাধে আসামি হচ্ছেন বহু নিরীহ মানুষ। তানভীর হাসান তানুর তথ্য ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা, মোহাম্মদপুর ও চিলারং ইউনিয়নের নিম্নবিত্ত সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের টার্গেট করে সক্রিয় একটি প্রতারক চক্র। একটি সিম বিক্রির সুযোগে গ্রাহকদের এনআইডি ব্যবহার করে একাধিক সিম নিবন্ধন করে নেয় প্রতারক চক্রটি। এই অতিরিক্ত সিমগুলো ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত হচ্ছে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড। আর এসব ঘটনায় দায়ী করা হচ্ছে এনআইডির প্রকৃত মালিকদের। ফ্রি সিম বিক্রি করছিল এই গ্রামের সহজ সরল মানুষদের কাছে। এরা তো বুঝে না কিছু, ফ্রি সিম পায়, সিম কিনছে। ওই সিম ব্যবহারের ফলে অনেকেই আমরা অনেক রকম সমস্যার মধ্যে পড়ে গেছি, অনেকের নামে অনেক রকমের মামলা হয়ে গেছে। ভুক্তভোগীরা বলছেন তাদের অজান্তে রেজিস্ট্রেশন করা এসব সিম এখন তাদের হয়রানির কারণ। কিছু কিছু মানুষের নামে একের অধিক সিম তাদের অজান্তেই বায়োমেট্রিক করে নিয়ে সিমগুলো উত্তোলন করা হয়েছে। তো এইগুলা মানুষগুলো জানে না, যার নামে সিমগুলো উত্তোলন করা হয়েছে তারা জানে না। আমরা এখন অফিসে যাচ্ছি, আমাদের নামে অনেকগুলা সিম উঠাইছে, এখন আমাদের সিমগুলা ওঠায় বন্ধ করে দিতে চাচ্ছে না। আমার নামে শেষ পর্যন্ত মামলা হয়ে গেছিল, আমাকে ঢাকাও যাইতে হয়েছিল এটা বিষয় নিয়ে। টাকা পয়সা অনেক আমাদের খরচ হয়েছে,
এটা যেন আর না হয়। এ বিষয়ে কাস্টমার কেয়ারের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে মুঠোফোনে ঢাকার হেড অফিসের এক কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা তদন্ত করে দেখতে হবে যে এটা আসলে কারা করছে ঘটনাটা, মানে আমাদের লোক এখানে ইনভলভ কিনা। এটা তো ভাই আমি ঢাকা অফিস থেকে এখনই বলতে পারবো না, বিষয়টা আমাদেরকে আগে চেক করে দেখতে হবে। উপজেলা প্রশাসন বলছে দ্রুত বিষয়টি সমাধান করতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। রবি বা অন্যান্য যে কোম্পানির সিম যারা এই ক্রাইমের সাথে ব্যবহার করতেছে, আমরা সংশ্লিষ্ট কোম্পানিকে প্রয়োজনে আমরা তাদেরকে জানাবো যে এই জাতীয় যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এই সমস্যাগুলো যেন তারা দ্রুত সলভ করে দেয় এবং ভুক্তভোগী মানুষগুলো যাতে এই ধরনের অযাচিত এই হয়রানি থেকে তারা যাতে মুক্তি পায়। দ্রুত এসব অবৈধ সিম শনাক্ত করে বাতিল করা এবং প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আল ইমরান, ৭১। অসংক্রামক রোগে সবচেয়ে বেশি মৃত্যু হয় হার্ট অ্যাটাকে। তবে ব্যথার উপসর্গ বুঝে এটি শনাক্ত করা সম্ভব। তবে বেশিরভাগই তা বুঝতে পারে না কোনটি হার্ট অ্যাটাকের আর কোনটি অন্য কারণের ব্যথা। চিকিৎসকরা বলছেন একটু সচেতন হলেই অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়ানো সম্ভব। হিমেল মাহবুবের প্রতিবেদন। দেশে অসংক্রামক রোগে মারা যাওয়া প্রতি ৩ জনের 1 জন মারা যান হার্ট অ্যাটাকে। কারণ বেশিরভাগ মানুষ হার্ট অ্যাটাক আর অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের ব্যথার পার্থক্য করতে পারেন না। পেশেন্ট চেম্বারে এসেই প্রথমে বলে ডাক্তার সাহেব আমার তো বুকে ব্যথা, কোথায় ব্যথা? ব্যথাটা এখানে, বা ব্যথাটা এখানে, ব্যথাটা এখানে। পয়েন্টিং মানে একটা পয়েন্ট করে আপনি বোঝাতে পারছেন। যে কোনো পয়েন্টিং সাইন হলে আমরা বলি সেটা কার্ডিয়াক পেইন না। পেশেন্ট দেখাবে হাত দিয়ে এইভাবে যে এইরকম পুরো জায়গাটায় ব্যথা। আমি যদি বলি আঙুলটা দেখেন, সে বলতে পারবে না, বলবে যে পুরো এরিয়াতে ব্যথা। আর অ্যাসিডিটি ব্যথা হলে অনেক সময় দেখে পেটটা হলে ফুলে যাচ্ছে, ফেবে যাচ্ছে, বা খাবারের সাথে একটা সম্পর্ক থাকতে পারে অনেক সময়। সেই ব্যথাটা যদি বুকের মাঝখানে হয় অথবা পুরো বুক জুড়ে ব্যথা তৈরি হয় এবং ওকের সাথে ওই ব্যথাটা যদি ছড়িয়ে যায়, চোয়ালে ছড়িয়ে যায়, গলায় ছড়িয়ে যায়, অথবা বাম হাতে ছড়িয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে ডান হাতে, কোনো কোনো ক্ষেত্রে বুকের পেছনে ছড়িয়ে যেতে পারে। মনে হতে পারে যে একটা জগদ্দল পাহাড় বুকের উপর চেপে বসে আছে। আবার বয়স্ক ব্যক্তি যাদের ডায়াবেটিস আছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে লক্ষণ প্রকাশ পায় না। বয়স্ক মানুষের এবং বিশেষ করে যারা অনেক দিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত, অনেক ক্ষেত্রে মহিলাদেরও, তো সেসব ক্ষেত্রে ব্যথা না হয়ে হঠাৎ করে শ্বাসকষ্ট হতে পারে। রোগীর হার্ট অ্যাটাক হয়েছে নিশ্চিত হলে জরুরি কিছু ওষুধ খাওয়ানো যেতে পারে। অ্যান্টিপ্ল্যাটলেট ইকোস্প্রিন 300 মিলিগ্রাম অর্থাৎ 4টা ইকোস্প্রিন ট্যাবলেট পেশেন্টকে বলতে আপনি চিবিয়ে খেয়ে নিন, তাহলে এটা তার জন্য অনেক একটা লাইফ সেভিং, একটা অল্প টাকায় অনেক লাইফ সেভিং একটা কিন্তু থেরাপি হয়ে গেল। যত দ্রুত সম্ভব প্রথমে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে বিশেষায়িত হৃদরোগ চিকিৎসা কেন্দ্রে রোগীকে নিতে হবে। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।